বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আমি থাকবো। আমাদের আলোচনার কোর্স নম্বর 231609। আমাদের আজকে কোর্সের নাম সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু। আমাদের লেকচার নম্বর 06। আমাদের লেকচারের শিরোনাম আমেরিকায় মুসলমানদের আগমনের ধারাবাহিক ইতিহাস ও বিকাশ। আর আজকে আমি উপস্থাপনায় থাকবো জি এম মোস্তাফিজুর, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা। আমরা দেখবো যে আমেরিকায় মুসলমানদের আগমন কিভাবে ঘটেছিল এবং তাদের বিকাশ কিভাবে হয়েছিল। আমরা জানি পৃথিবীর সর্ববৃহৎ সামরিক এবং অর্থনীতির দেশ হচ্ছে আমেরিকা, এবং এই আমেরিকা আমরা জানি যে 1492 সালে কলম্বাস কর্তৃক আবিষ্কৃত হয় এটা। কিন্তু তারও আমরা দেখব পূর্বে মুসলিম বণিকদের আমেরিকায় আমেরিকা আবিষ্কারের প্রায় 600 বছর পূর্বেও মুসলিম বণিকদের যাতায়াত ছিল। সেই ইসলামের প্রারম্ভিক কাল থেকেই, কারণ ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক ইসলামের দাওয়াত সমস্ত পৃথিবীর প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সাহাবারা যে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেছিলেন, মানে চলে গেছিলেন, তারই ধারাবাহিকতায় আমেরিকায় মুসলমানদের আগমন ঘটেছিল। আমরা সেই সম্পর্কে এখন দেখব। আমেরিকায় মুসলিম সম্প্রদায় 1835 সালে আফ্রিকান বংশোদ্ভূত লেখক লেমিন কেবে তিনি উল্লেখ করেছেন, দেয়ার আর গুড ম্যান ইন আমেরিকা বাট অল আর ভেরি ইগনোরেন্ট অফ আমেরিকা এন্ড ভেরি ইগনোরেন্ট অফ ইসলাম। তিনি বলেছেন যে আমেরিকায় কিছু ভালো মানুষ আছে, কিন্তু আফ্রিকা এবং ইসলাম সম্পর্কে তারা সকলে খুবই অজ্ঞ। আমেরিকায় ভালো মানুষ আছে, কিন্তু আফ্রিকা এবং ইসলাম সম্পর্কে সে ভালো মানুষগুলো কিন্তু অজ্ঞ। এখানে উনি একটা কথা বলেছেন যে আমেরিকার মানুষের সম্পর্কে ইউরোপিয়ান খ্রিস্টান শক্তি আমেরিকা দখল করার পূর্বে ক্রিস্টোফার কলম্বাস আমরা জানি যে আমেরিকা আবিষ্কার করেছিলেন। এটি সত্য যে খ্রিস্টান শক্তি ক্রিস্টোফার কলম্বাসকে অনুসরণ করেই মূলত আমেরিকার বিজয়ের স্বাদ পেয়েছিলেন। কিন্তু তার পূর্বে কিন্তু বিভিন্ন সময়ে মুসলিম বণিক কিংবা অন্য অন্য বণিকরাও কিন্তু এই আমেরিকায় গেছে, বাণিজ্যের উদ্দেশ্য হোক কিংবা অন্য কোনো কারণেই হোক। আমরা দেখবো যে সেই সময়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় অভিবাসী দেশ, আমরা বর্তমানে যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখি এটাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ অভিবাসী দেশ, এবং নানা ধর্ম, বর্ণ ইত্যাদির সংমিশ্রণে আমেরিকা। যাদের স্থায়ী অধিবাসী, আমেরিকার স্থায়ী অধিবাসী আমরা জানিছিল রেড ইন্ডিয়ান। রেড ইন্ডিয়ান ছাড়া প্রায় সকল জাতি, সম্প্রদায়, বহিরাগত জনগোষ্ঠী আমরা আমরা জানি যে মূল যারা আমেরিকান মূল অধিবাসী তাদেরকে আমরা জানি তারা সবাই রেড ইন্ডিয়ান। কিন্তু এখন বর্তমানে রেড ইন্ডিয়ানরা কিন্তু আমেরিকার সংখ্যালঘুতে পরিণত হয়েছে, কারণ মূল আমেরিকান যে রেড ইন্ডিয়ানরা তারা এখন মূল শহর থেকে বলা হয় অনেক দূরে, তারা মূল স্রোতধারা থেকে অনেক দূরে চলে গেছে। এবং এইখানে এই অভিবাসীদের মধ্যে যে আমরা জানি যে আমেরিকা নানা অভিবাসীদের দেশ, এবং এই অভিবাসীদের মধ্যে অন্যতম অভিবাসী সম্প্রদায় হলো মুসলিম সম্প্রদায়। আমরা জানি যে দীর্ঘকাল ধরে মুসলমানরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিবাসন প্রক্রিয়ায় এই অঞ্চলে আগমন করেছে এবং স্থায়ীভাবে এই আমেরিকায় আবাস গড়ে তুলেছে। তবে এই আমেরিকায় খ্রিস্টান সম্প্রদায়ের তুলনায় কিন্তু মুসলিমদের প্রথম থেকে একটি সংখ্যালঘু জাতি হিসেবে গণ্য করা হয়। বর্তমানে আমেরিকার সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে মুসলিমরা আছে, অন্যান্য ধর্মাবলম্বী তো আছেই। এবং আমরা দেখবো যে এই বস্তুতপক্ষে আমেরিকার কোন অঞ্চলের মানুষের পক্ষে ইসলাম বা আফ্রিকা সম্পর্কে না জানা থাকলেও বহু পূর্ব থেকে এই আমেরিকায় কিন্তু মুসলমানদের অস্তিত্বের সন্ধান আমরা পাবো। যেমন আমরা যদি উদাহরণ সহ দেখি, তার পূর্বে আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি। আমাদের যেহেতু আলোচনার বিষয় আজকে আমেরিকায় মুসলমানদের আগমন এবং বিকাশ, সুতরাং আমরা তার আগে আমেরিকার একটা মানচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমেরিকার মানচিত্র, আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক সিটি এখানে, এবং বিভিন্ন শহরে আমরা জানি আমেরিকা 150টা অঙ্গরাজ্যের সমষ্টি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেজন্য ইউনাইটেড স্টেট বলা হয়। আর মূলত তাদের সাংবিধানিক নাম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমরা সে সম্পর্কে এখন একটু বিস্তারিত যাই যে আমেরিকায় যে মুসলমানরা আগমন করেছে তাদের ধারাবাহিক যে পটভূমি, আমরা সেই সম্পর্কে এখন একটু ভিতরে যাব। আমরা পূর্বে বলেছি যে আমেরিকায় কলম্বাস আবিষ্কারের পূর্বে মুসলমানদের অস্তিত্ব এখানে ছিল, কিংবা আমেরিকার ভালো মানুষরা যে অনেক জ্ঞানী, তারপরেও তারা মুসলিম এবং আফ্রিকান সম্পর্কে অজ্ঞ।
এখানে সে কথা আমরা পূর্বে বলেছি। তারপরে এখানে দেখবো যে বহু পূর্ব থেকে আমেরিকা মুসলমানদের অস্তিত্ব আমরা পেয়ে যাব। আমরা দেখবো যে দ্বাদশ শতাব্দীতে মানে দ্বাদশ শতকে আল শরীফ আল ইদ্রিসি নামক এক আন্দালুসীয় মুসলিম ভ্রমণকারী, আন্দালুস মানে স্পেন, স্পেনকে বলা হতো মুসলিম শাসনাধীন যখন ছিল তখন বলো আন্দালুস। এই আন্দালুসীয় স্পেন বা আন্দালুসিয়ান মুসলমান ভ্রমণকারীর মাধ্যমে কিন্তু ইসলাম এই আমেরিকা মহাদেশে এসেছিল প্রথম। কলম্বাস 1492 খ্রিস্টাব্দে তথা ইউরোপিয়ান খ্রিস্টান নাবিকদের আগে কলম্বাস এবং ইউরোপিয়ান আদার্স যে নাবিকরা ছিল তাদেরও আগে মুসলমানরা কিন্তু এই আটলান্টিক সাগর পাড়ি দিয়েছিল। প্রথম মুসলিম সম্প্রদায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার প্রথম জাতি হিসেবে আমরা মুসলিমদের বলতে পারবো। আমেরিকা স্পেনীয় পর্তুগিজদের, আমেরিকা মহাদেশে যে স্পেনের সেই বা পর্তুগিজ, বিশেষ করে পর্তুগিজ এবং আগমন এর পূর্বে এখানে কিছু অঞ্চলে মানুষের অধিকারে ছিল, মানে আমেরিকায় কিছু অঞ্চল মুসলমানদের অধিকারে ছিল, অর্থাৎ স্পেনীয় কলোনির পূর্বে মুসলিম কলোনির অস্তিত্ব আমরা আমেরিকা মহাদেশে ছিল, এটা সহজে বলতে পারি। আমরা যদি দেখি যে স্পেন এবং পর্তুগিজ, আমরা জানি যে সেই সময় 1453 খ্রিস্টাব্দের পর থেকে মূলত যখন 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল অটোমান শাসনাধীন থেকে পরাজিত অটোমান শাসনাধীন চলে আসলো, তারপর থেকে কিন্তু খ্রিস্টান জগৎ দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একটা পক্ষ পূর্ব দিক থেকে, একটা পক্ষ পশ্চিম দিক থেকে ভ্রমণ করলো, মানে তারা মূলত খ্রিস্টান ধর্মের সম্প্রচারের জন্য, খ্রিস্টান ধর্ম প্রসার এবং প্রচারের জন্য। তার ধারাবাহিকতায় কিন্তু পর্তুগিজরা প্রথম পায়োনিয়ার সেই খ্রিস্টান ধর্ম প্রচারের বা অন্য বিভিন্ন মহাদেশে অঞ্চল দখল করে সেখানে তাদের কলোনি স্থাপন করার জন্য এই পর্তুগিজরা কিন্তু পায়োনিয়ার বা পথপ্রদর্শক আমরা বলতে পারি। কিন্তু আমরা দেখবো যে কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করেছে, কিন্তু তার বহু পূর্বে মুসলিম সম্প্রদায় কিন্তু আমেরিকায় ছিল এবং সেখানে কলোনি স্থাপনা করেছিল। যার নাম অগ্রগণ্য তিনি হলেন আল শরীফ আল ইদ্রিসি। ইনি একজন আন্দালুসীয় মুসলিম, দ্যাট মিন্স স্পেনীয় মুসলিম এই আল শরীফ আল ইদ্রিসি। আমরা যদি অন্য সূত্র ধরে দেখি যে চীনের সুং দলিলে উল্লেখ আছে যে 1178 সালে, 1178 দ্বাদশ শতাব্দী আমরা বলবো, তাহলে চীন থেকে যাত্রা শুরু করে একদল মুসলিম নাবিক, চীন থেকে কিন্তু তাদের যাত্রা শুরু হয়েছে। সুতরাং চীনেও কিন্তু তখন আমরা বলতে পারি একই সময়ে যে চীনেও কিন্তু মুসলমানদের অস্তিত্ব ছিল সেই সময়। এবং 1178 খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করে একদল মুসলিম নাবিক মুলানপি বর্তমানে ক্যালিফোর্নিয়া নামক স্থানে পৌঁছায়। আমেরিকার বর্তমান যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যে পৌঁছে যায়। এই নাম তার মুসলিম নাবিক, তার নাম মুলানপি, যা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের প্রায় 300 বছর পূর্বে। আমেরিকার আবিষ্কারের প্রায় 300 বছর পূর্বে, তাহলে আমরা সহজে বলতে পারবো যে আমেরিকায় মুসলমানদের অস্তিত্ব ছিল সেই সময়। কারণ যেহেতু কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার জনসম্মুখে নিয়ে আসছে বা আমেরিকা আবিষ্কার করছে আমরা বলবো, কিন্তু তারও অনেক পূর্বে, প্রায় 300 বছর পূর্বে, এখানে বলবো যে 1178 খ্রিস্টাব্দে প্রায় মুসলিমরা কিন্তু ক্যালিফোর্নিয়া আমেরিকায় গমন করেছে। গ্যাভিন মানজিস নামক একজন নৌ ইতিহাসবিদ তার 1421 খ্রিস্টাব্দে তিনি একটি গ্রন্থ লিখেন। তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন যে 1421 সালে জং হি নামক একজন চীনা মুসলমান কলম্বাসেরও 71 বছর পূর্বে আমেরিকা ভ্রমণ করেছে। সুতরাং আমরা সহজে অনুমান বা বিভিন্ন দলিলাদির ভিত্তিতে আমরা বলতে পারবো যে আমেরিকায় মহাদেশে ইউরোপিয়ানদের আগে কিন্তু মুসলিম বণিকরা বা মুসলিম পরিব্রাজকরা আমেরিকা মহাদেশে আগমন ঘটেছে তাদের। আমরা সহজে বিভিন্ন ইতিহাস সূত্রে বা দলিলাদের থেকে কিন্তু আমরা সে কথা স্পষ্টভাবে বলতে পারবো। আমরা আগে দেখেছি শরীফ আল ইদ্রিসি দ্বাদশ শতাব্দে, আবার তারপরে আমরা দেখবো যে চীনের সুং দলিলে এটা পাবো যে একজন মুসলিম নাবিক, তার নাম মুলানপি, তিনি আমেরিকা প্রথম ভ্রমণ করেছেন। আবার একজন ব্রিটিশ নৌ ইতিহাসবিদ 1421 খ্রিস্টাব্দে তিনি বই লিখেন। তিনি তার বইয়ে জং হি নামক একজন চীনা মুসলিম যে কলম্বাসে 71 বছর পূর্বে আমেরিকা ভ্রমণ করেছে সেই সম্পর্কে কিন্তু তিনি বর্ণনা দিয়েছেন। সুতরাং আমেরিকায় মুসলমানদের ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস। আমরা যদি আরো দেখি যে পর্তুগিজ এবং স্প্যানিশরা যখন সমুদ্র বিজয় বের হয়েছিল, তখন তাদের সাথে কিছু আন্দালুসিয়ান মুসলিম নাবিক ছিল, কিছু আন্দালুসিয়ান মুসলিম নাবিক তাদের সাথে ছিল। আন্দালুসিয়ান মুসলিম আমরা জানি যে আন্দালুসিয়ান দ্যাট মিন্স স্পেন, মুসলমানদের দীর্ঘদিন প্রায় 700 বছরের ঊর্ধ্বে সময় মুসলিম অধীনে ছিল এই স্পেন।
কিন্তু স্পেন 1492 স্পেন থেকে মুসলিমরা চূড়ান্তভাবে যখন বহিষ্কৃত হয়, তারপরে কিছু কিছু মুসলিম তো সেই স্পেনে ছিল, কিন্তু তার পূর্বে বিভিন্ন সময়ে আবার এই মুসলিম বণিকরা সমুদ্র পাড়ি দিয়ে বাণিজ্যের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল, এবং এই সমুদ্র বিদ্যায় পারদর্শী ছিল এই মুসলিমরা। সেজন্য যখন পর্তুগিজ এবং স্প্যানিশ বণিকরা সমুদ্র বিজয়ে বের হয়েছিল, তাদের মূলত রেনেসা, আবার অন্যদিকে যদি আমরা বলি যে ধর্মীয় উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চল জয় করে এবং খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য বা সমুদ্র বিজয়ের জন্য বা যদি আমরা বলি যে কলোনি স্থাপনের জন্য তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং সমুদ্র পাড়ি দিয়েছিল পর্তুগিজ এবং স্প্যানিশ নাবিকরা। এবং তাদের সাথে এই কিছু আন্দালুসিয়ান মুসলিম নাবিকও ছিল, কারণ সমুদ্র সম্পর্কে এই আন্দালুসিয়ান মুসলিমদের তাদের অভিজ্ঞতা ও ধারণা ছিল অনেক বেশি, কারণ তারা দীর্ঘদিন বাণিজ্য করছে সমুদ্র পথে। স্পেনীয় মুসলিম যাদেরকে আমরা মরিস্কো বলা হতো, তারা সমুদ্র উপকূলবর্তী ক্যারিবিয়ান অঞ্চল আবিষ্কার করেছিল। সুতরাং আমরা বলবো যে আধুনিক যে ওয়েস্ট ইন্ডিজ কিংবা আদার্স ক্যারিবিয়ান অঞ্চল, এটাও কিন্তু কলম্বাস আবিষ্কার করে নাই, এটাও কিন্তু মুসলিমদের প্রথম পদচারণা ঘটেছিল এইখানে, এবং তাও স্পেনের মরিস্ক মুসলিমদের। আর এই মরিস্ক আমরা একটু ছোট করে বলি যে এই আমি এখানে বলছি যে স্পেনের মুসলমানদেরকে যাদেরকে মরিস্ক বলা হতো, এই মরিস্ক হচ্ছে স্পেনের অধিবাসী, যাদেরকে স্পেন থেকে মুসলিম শাসন অবসান বা মুসলিমদের বিতরণ করার পর যে সকল মুসলিম ওইখানে থেকে গিয়েছিল, তাদেরকে জোর করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছিল, এবং তারা উপরে উপরে বাহ্যিকভাবে খ্রিস্টান ধর্ম পালন করতো, কিন্তু অন্তর দিয়ে তারা ইসলামকে লালন করতো। এজন্য তাদেরকে বলা হয় মরিক্স মুসলমান। এবং তারা সমুদ্র উপকূলবর্তী ক্যারিবিয়ান অঞ্চল, সমুদ্র তীরবর্তী এই যে ক্যারিবিয়ান অঞ্চল, এটা কিন্তু তারাই আবিষ্কার করেছে, এই মরিক্সরা এই সমুদ্র তীরবর্তী ক্যারিবিয়ান অঞ্চল আবিষ্কার করেছে। কোন কোন ঐতিহাসিক মনে করেন যে কলম্বাসের সমুদ্র অভিযানের তার সঙ্গীদের মধ্যে কয়েকজন ছিল এই মুসলমান। কলম্বাস যে সমুদ্র অভিযান করেছে বা বিভিন্ন অঞ্চলে কলম্বাস আবিষ্কার করেছে বা গেছে, তার সঙ্গে কয়েকজন মুসলিম নাবিকও ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য এখানে নামও দিয়েছি যে পিজো ব্রাদার্স দুইজন, এবং একজনের নাম হচ্ছে মার্টিন এলজো পিজো এবং একজনের নাম সেন্ট ইয়ানেস পিজো। এই দুই ভাই, এর জন্য তাদের বলা হয় পিজো ব্রাদার্স। ইনা কিন্তু এই সহদর ছিল মরক্কোর মুসলমান, উভয় ছিল, এই দুইজন ছিল মরক্কোর মুসলমান, এবং এরা কিন্তু এই কলম্বাসের সপসঙ্গী ছিল। এস্তোফানিকো 16 শতকে আমেরিকা বাস করে একজন মরক্কোর মুসলমান। আমরা আরো যদি বলি যার পরে যে 16 শতকেও কিন্তু মুসলমানরা, যেমন এস্তোফানিয়া একজনের নাম, তিনি 16 শতকে আমেরিকা বাস করে একজন মরক্কোর মুসলমান। কারণ মরক্কো আমরা জানি যে সমুদ্র উপকূলবর্তী একটা দেশ, এবং সমুদ্র বিদ্যায় তাদের অনেক পূর্ব থেকেই জ্ঞান ছিল এই মরক্কোর মুসলিমদের। সেজন্য মরক্কোর মুসলিমরা পর্তুগিজ এবং স্প্যানিশ বণিকদের সমসাময়িক কালেও কিন্তু বা তার পূর্বে থেকেও কিন্তু সমুদ্র বিদ্যায় বা সমুদ্র জয়ে বেরিয়ে হয়েছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাসে দেখতে পাবো সে ঘটনা। একজন পর্তুগিজ নাবিক 1587 সালে তাকে বন্দী করে, ওই যে এস্তোফানিকো, তাকে একজন পর্তুগিজ নাবিক বন্দী করেন, এবং 1527 সালে তাকে বন্দী করে আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে এনে দাস হিসেবে রাখেন। তিনি ছিলেন পেশায় একজন চিকিৎসক। এই এস্তোফানিকো তিনি একজন চিকিৎসক, ব্যক্তিগতভাবে তিনি ছিলেন একজন চিকিৎসক। আমরা আরো বলি যে স্পেন এবং পর্তুগিজদের সঙ্গে কিন্তু আন্দালুসি এবং মরক্কোর মুসলমানরা কিন্তু প্রতিযোগিতা অবতীর্ণ হয় সমুদ্র জয়। বা আমরা জানি যে স্পেন এবং পর্তুগিজরা যখন সমুদ্র জয় বের হয়েছিল, তার পূর্বে বা সমসাময়িক কালে কিন্তু পর্তুগিজ স্প্যানিশ যেসব মুসলিম ছিল, আন্দালুসিয়ান স্প্যানিশ মুসলিম এবং মরক্কোর মুসলিমরা, তারা কিন্তু তাদের সাথে প্রতিযোগিতা সমুদ্র জয় বেরিয়ে হয়েছিল। আমরা আমেরিকায় মুসলমান আগমনের আরো পটভূমির আরো দেখবো যে অষ্টাদশ শতকে দাস ব্যবসা আন্তর্জাতিক রূপ লাভ করেছিল। অষ্টাদশ শতকে দাস ব্যবসা আন্তর্জাতিক রূপ লাভ করেছিল। অসংখ্য আফ্রিকান নাগরিককে অপহরণ করে আমেরিকার বিভিন্ন স্থানে দাস হতে বাধ্য করা হতো সেই সময়, কারণ সেই সময় গোটা আন্তর্জাতিকভাবে দাস ব্যবসা একটা ব্যবসায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, দাস ব্যবসা। সেজন্য আফ্রিকা থেকে নাগরিকদের অপহরণ করে আমেরিকার বিভিন্ন স্থানে দাস হতে বাধ্য করা হতো।
এবং আমরা যদি বলি যে আফ্রিকাতে যে সকল দাসদের বা নাগরিকদের দাস হিসেবে বন্দী করে নিয়ে আসা হতো অসংখ্য আফ্রিকানদের, এবং তার ভিতরে বলা হয় যে প্রায় 10% ছিল মুসলিম আফ্রিকান মুসলিম নাগরিক। এবং আমরা যদি দেখি যে 1731 সালে আইয়ুব বিন সুলাইমানকে গাম্বিয়া থেকে অপহরণ করে দাস হিসেবে আমেরিকায় আনা হয়েছিল 1731 খ্রিস্টাব্দে। এবং 1731 খ্রিস্টাব্দে আইয়ুব বিন সুলাইমানকে দাস হিসেবে গাম্বিয়া থেকে অপহরণ করে আমেরিকায় আনা হয়েছিল। তিনি ছিলেন শিক্ষিত এই আফ্রিকান নাগরিক আইয়ুব বিন সুলাইমান আনা হয়, এবং তিনি ছিলেন একজন শিক্ষিত, বিচক্ষণ এবং সচেতন একজন ব্যক্তি। এবং আইয়ুব বিন সুলাইমান প্রথম জীবনের দাস ছিলেন না, আমি যেটা বলছি, তিনি লিখতে এবং পড়তে পারতেন, এবং আমেরিকা ইসলাম সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল এই আইয়ুব বিন সুলাইমানের। তৎকালীন আমেরিকান সমাজে তিনি ইসলাম প্রচারে কিন্তু আত্মনিয়োগ করেছিলেন। এই আইয়ুব বিন সুলাইমান দাস হিসেবে বিক্রি হতে কিন্তু ইসলাম সম্পর্কে, বা তিনি যেহেতু শিক্ষিত একজন ব্যক্তি, সুতরাং ইসলাম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। এবং তিনি তৎকালীন আমেরিকান সমাজে কিন্তু ইসলামের প্রচার করেছিলেন বা প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। তার 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 জ্ঞান সে সময় আমেরিকার কর্মকর্তাদের আকৃষ্ট করেছিল। মূলত আমেরিকার যেসব স্থানে অভিবাসী যারা প্রশাসক ছিল, তাদের কিন্তু সেই ইউরোপিয়ান প্রশাসক আর আদার্স তাদের কিন্তু আকৃষ্ট করতে তিনি সফল হয়েছিলেন। পরে তিনি মুক্তি পেয়ে যান, এবং এই আইয়ুব বিন সুলাইমান 1734 খ্রিস্টাব্দে নিজ দেশে প্রত্যাবর্তন করেন। দাস হিসেবে বিক্রিত হয়েছে, সেখানে ইসলাম প্রচার করতে, অতঃপর তিনি আবার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। আমরা যদি দেখি আরো পরে আমেরিকায় মুসলিমদের আরো আমরা যদি পটভূমি দেখি, এখানে দেখবো যে আমেরিকান মুসলমানদের স্বার্থ রক্ষায় আমেরিকার যে মুসলমান, আমরা তারপর যদি অষ্টাদশ শতকে আমেরিকান মুসলমান হিসেবে যে বিলালি, আমরা এখানে দেখছি অষ্টাদশ শতকে দাস ব্যবসা আন্তর্জাতিক রূপ লাভ করেছিল। এবং অসংখ্য আমি যেটা করলাম যে 1731 খ্রিস্টাব্দে আইয়ুব বিন সুলাইমানকে গাম্বিয়া থেকে অপহরণ করে আমেরিকা আনা হয়, তিনি ওইখানে দাস হিসেবে বিকৃত হয়েছিলেন। আবার তিনি দাস হিসেবে বিকৃত হওয়ার পর ওইখানে যে আবার তিনি ইসলাম প্রচার করেছিলেন, এবং তারপর তিনি আবার স্বদেশে ফিরে এসেছিলেন, এটা আমরা দেখব। তারপর অষ্টাদশ শতকে আমেরিকান মুসলমান হিসেবে আফ্রিকান বংশোদ্ভূত, এখানে আরেকটা যে অষ্টাদশ শতকে আমেরিকান মুসলমান হিসেবে আফ্রিকান বংশোদ্ভূত বিলালি মোহাম্মদের নাম জানা যায়। একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছে বিলালি মোহাম্মদ। তিনি একজন আফ্রিকান মুসলিম, তিনি অষ্টাদশ শতকে দাস হিসেবে আমেরিকায় তাকে বিকৃত হয়েছিলেন, এবং তাকে স্যাপোলো দ্বীপে এক দাস ব্যবসায়ীর নিকট, আমেরিকার স্যাপোলো দ্বীপে দাস ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয়েছিল এই বিলালি মোহাম্মদকে। বিলালি মোহাম্মদ ছিলেন একজন কোরআনের ও ইসলামের বিভিন্ন বিষয়ে পারদর্শী বা জ্ঞানী। এই বিলালি মোহাম্মদ তিনিও ছিলেন একজন শিক্ষিত ব্যক্তি। এবং বিলালি মোহাম্মদ আমরা যেটা বলি যে তিনি তার মালিকের সহানুভূতি প্রাপ্ত হন, যেহেতু তিনি শিক্ষিত এবং জ্ঞানী, এবং দাস হওয়া সত্ত্বেও ইসলামের বিভিন্ন বিষয় তিনি লেখালেখি করতেন। এই বিলালি মোহাম্মদ দাস হওয়া সত্ত্বেও তিনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন। এগুলো তিনি পরবর্তীতে গ্রন্থাকারে লিপিবদ্ধ করে যেতে পারে না, কিন্তু শুনেছি যে তার সেই লিখিত ডকুমেন্টস ইসলাম সম্পর্কে আমেরিকায় তিনি গেছেন, কিন্তু তিনি যেহেতু পূর্ব থেকে আমি বলছি তিনি কোরআন এবং ইসলাম সম্পর্কে যেহেতু তার জ্ঞান ছিল, সেজন্য তিনি এইগুলো তিনি যেহেতু লিখে রাখতেন, এবং তার সেই লিখিত দলিলগুলো একসময় আমেরিকায় এখন বর্তমান পরিচিতি লাভ করেছে বিলালি দলিল, বিলালি ডকুমেন্টস নামে। এই বিলালি দলিল যা ইসলামী আইন সংক্রান্ত বিষয়গুলো আমেরিকার প্রথম ফিকহ শাস্ত্র হিসেবে আমরা অভিহিত করতে পারি। বিলালি দলিল এত মূল্যবান সেই সময় ছিল যে আধুনিক কালে পর্যন্ত আমেরিকার প্রথম ফিকহ শাস্ত্র হিসেবে সেই বিলালি দলিলকে আমরা পেয়ে যাব। কারণ এখানে বিলালি মোহাম্মদ 1857 সালে মারা যান জর্জিয়ায়, সুতরাং তিনি ওইখানে দাস হিসেবে বিকৃত হয়েছে, ওইখানে কিন্তু তিনি ইসলাম প্রচার করেছেন, বা তিনি তার নিজ স্মৃতি থেকে বা মেমোরি থেকে কিন্তু ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে লেখালেখি করে তিনি লিখে গেছেন। এবং তিনি জর্জিয়ায় তার মৃত্যু হয়েছিল। তার মৃত্যু পর তার ঘরেতে তার সমস্ত আরবি ভাষায় লিখিত তার সমস্ত দলিল পাওয়া গেছিল। প্রথম উক্ত দলিলটি তার ব্যক্তিগত ডায়েরি ভেবে গুরুত্বহীনভাবে দীর্ঘদিন ছিল এই বেলালের। পরবর্তীকালে ফিকহ শাস্ত্রবিদরা এই দলিলের মধ্যে ইসলামের আইন বিষয়ক মাসাইল লক্ষ্য করেন। এই বিলালি দলিলে ইসলামের আইন বিষয়ক মাসলা লক্ষ্য করেন। ধারণা করা হয় যে বিলালি মোহাম্মদের দাস হিসেবে বিকৃত হওয়ার সময় তার নিকট আল কোরআন বা হাদিস বা এত সংক্রান্ত কোনো গ্রন্থ তিনি রাখতে পারেন নাই, এটা সত্য। ফলে তার স্মৃতি থেকে কিন্তু মুসলমানদের ইতিহাস বা স্মৃতির উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইসলামের মাসলা মাসাইল, ঈমান, আকীদা ইত্যাদি সম্পর্কে বই লিখেছিলেন, যেহেতু তার মেমোরি থেকে। কারণ যেহেতু তিনি দাস হিসেবে বিকৃত হয়েছে, সেহেতু তিনি কিন্তু কোনো কোরআন বা হাদিসের কোনো গ্রন্থ সাথে রাখতে পারেন নাই, সেজন্য তার মেমোরি থেকে রেখেছে, এবং এগুলো পরবর্তীতে বিভিন্ন ফিকহ শাস্ত্রের কাছে একটা অমূল্য সম্পদ হিসেবে রক্ষিত হয়ে আছে। আমেরিকান মুসলমান আগমনের পটভূমিতে যদি আমরাও দেখি,
আমেরিকার মুসলমানদের স্বার্থ রক্ষায় জর্জ ওয়াশিংটনের অবদান শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করতে পারি। এবং তিনি 1790 খ্রিস্টাব্দে বলেছিলেন যে মোহাম্মদীদের মধ্যে কেউ যদি ভালো কর্মী হয়, দ্যাট মিনস মুসলমানদের মধ্যে কেউ যদি ভালো কর্মী হয়, তাকে তিনি আমেরিকায় স্বাগত জানাতে চান। এবং 1807 সালে আফ্রিকান মুসলমান ইউয়ান্না ম্যালুথ কলম্বিয়া ব্যাংকের শেয়ার হোল্ডার হন। একজন তিনি, তাহলে আমরা সেই সময় দেখবো যে ওয়াশিংটনের আহ্বানের ফলে বা জর্জ ওয়াশিংটনের সেই উদার নীতির ফলে আমেরিকায় মুসলমানদের বিকাশ ঘটেছিল। এবং এখানে আমরা দেখবো যে সেই সময় 1807 সালে আফ্রিকান কোন মুসলমান নাম হচ্ছে ইউয়ান্নাও, একজন ইয়ান্নাও ম্যামুদ, তিনি কিন্তু এই কলম্বিয়া যে আমেরিকান যে কলম্বিয়া ব্যাংক তার শেয়ার হোল্ডার হয়েছিলেন। এই সমস্ত তথ্য থেকে আমরা সহজে বুঝতে পারবো যে আমেরিকা ইসলামের আবির্ভাব ঘটেছিল মূলত তিনটা ধাপে বা তিনটা উপায়। বিভিন্ন আমরা এতক্ষণ ধরে যেগুলো এই আমেরিকায় মুসলমান আগমনের পটভূমি দেখলাম, সেই সম্পর্কে আমরা সহজে ধারণা করতে পারি যে আমেরিকায় ইসলামের আবির্ভাব ঘটেছে মূলত তিনটা উপায়। এক হচ্ছে দাস প্রথার মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে যুদ্ধের মাধ্যমে, তৃতীয় হচ্ছে বাণিজ্যের মাধ্যমে। দাস প্রথা এতক্ষণ সম্পর্কে আমরা যেগুলো দেখলাম ম্যাক্সিমামই গেছে দাস হিসাবে আমেরিকায় মুসলমানরা, বা আমরা যেগুলো দেখলাম যে গাম্বিয়া থেকে কিংবা আফ্রিকা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মুসলিমদের জোর করে ধরে নিয়ে কিন্তু আমেরিকায় দাস হিসেবে বিক্রি করা হয়েছে। এই সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা আলেক্স এলি রুটস উপন্যাসে কিন্তু বিস্তারিত ভাবে তিনি দেখেছেন যে আফ্রিকার বিশেষ করে গাম্বিয়া অঞ্চলে কিংবা আফ্রিকার উপকূল অঞ্চল থেকে কিভাবে আফ্রিকানদের ধরে সে মুসলিম হোক আর আদার্স অন্য ধর্মাবলম্বী হোক জোর করে ধরে দাস হিসেবে আমেরিকায় নিয়ে বিক্রি করা হয়েছে, এবং তারাই আমেরিকায় প্রথম মুসলিম সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছে তাদের সেই দাস হিসেবে। অথবা যুদ্ধের মাধ্যমে বিভিন্ন সময় আমেরিকা বিভিন্ন অঞ্চলে তাদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করছে এবং অপ্রয়োজনীয় অনেক সময় তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেগুলো অপ্রয়োজনীয়, দ্যাট মিন্স তাদের জোর করে ক্ষমতার বলে। এবং সেই যুদ্ধের মাধ্যমে যেসব অঞ্চলে তারা যুদ্ধ করেছেন সেসব অঞ্চল থেকে বিভিন্ন সময় যুদ্ধ বন্দী হিসেবে কিন্তু আমেরিকায় লোক আনা হয়েছে, এবং তাদের ভিতরে অনেক সময় হয়তো মুসলমান থাকতে পারে, এবং একসময় মুসলমান সম্প্রদায়ের বিকাশ ঘটেছে। বা বাণিজ্যের মাধ্যমে আমরা জানি মুসলিমরা সেই প্রাক ঐতিহাসিক কাল থেকে, দ্যাট মিন্স মনুষ্যের পর থেকে কিংবা তারপর থেকে আরব বণিকদের সুখ্যাতি সারা পৃথিবীব্যাপী ছিল, এবং সমুদ্র বাণিজ্যে তাদের একক আধিপত্য একসময় লক্ষ্য করা যায়। রোমান এবং পারসিকদের সাথে কিন্তু তারা বাণিজ্যিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব ছিল। সেজন্য বাণিজ্যের মাধ্যমে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এবং একসময় তারা আমেরিকা মহাদেশেও ছড়িয়ে গেছে, এবং আমেরিকায় তারা মুসলমানদের অস্তিত্ব আমরা বাণিজ্যের মাধ্যমে পেয়ে যাব, বা আমেরিকা মুসলমান আগমনের পটভূমিতে আমরা বাণিজ্যের একটা অন্যতম উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পাবো। আমেরিকা মুসলমান আগমনের ধারাবাহিকতা। ঐতিহাসিকগণ মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের সূচনাকাল সম্পর্কে বা অভিবাসনের কথা উল্লেখ করেছেন। ঐতিহাসিকগণ মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের সূচনাকাল সম্পর্কে অভিবাসনের কথা উল্লেখ করেছেন। দ্যাট মিন্স এখানে আমি যেটা বলছি যে ঐতিহাসিকগণ মার্কিন বা আমেরিকায় মুসলিম সম্প্রদায়ের যে সূচনাকাল এই সম্পর্কে কিন্তু তারা বলছেন যে অভিবাসনই মূলত প্রথম মুখ্য ভূমিকা পালন করেছে। অভিবাসী এক অঞ্চল থেকে আরেক স্থানে মাইগ্রেশন হয়েছে, এবং যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এই সম্পর্কে তিনি অভিবাসনকে তিনটা পর্যায়ে ভাগ করেছেন। তিনি এই অভিবাসনকে তিনটা পর্যায়ে ভাগ করেছেন। এক হচ্ছে ইউরোপ থেকে অভিবাসন, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আফ্রিকা থেকে অভিবাসন, আমরা যদি তৃতীয় পর্যায়ে এশিয়া থেকে অভিবাসন। যেহেতু বিভিন্ন সময় ঐতিহাসিকরা আমেরিকায় মুসলমানদের বসতি কিংবা ইসলাম প্রসার তাদের ইত্যাদি সম্পর্কে তিনটা অংশে ভাগ করেছেন। এক হচ্ছে সূচনাকাল থেকে অভিবাসনের কথা উল্লেখ করে, এবং এই অভিবাসনকে আমরা প্রফেসর ডাক্তার যেমন তিনটা ভাগে ভাগ করেছে। ইউরোপ থেকে অভিবাসিত হয়ে আমেরিকায় এসেছে, আফ্রিকা থেকে অভিবাসী হয়ে আমেরিকায় এসেছে, এশিয়া থেকে অভিবাসী হয়ে আমেরিকায় এসেছে। আমরা সেই সম্পর্কে এখন একটু দেখে নিব যে ইউরোপ থেকে আমেরিকায় ইউরোপিয়ান মুসলমানদের অভিবাসনের প্রথম ধাপ ছিল ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক 1492 খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার, এবং 1453 খ্রিস্টাব্দে গ্রানাডায় স্পেনের গ্রানাডায় মুসলিমদের প্রথম। এই দুটো ঘটনা ইউরোপিয়ান মুসলমানদের আমেরিকায় আসার একদম মোক্ষম ভূমিকা হিসেবে পালন করেছে, বা প্রথম এক কারণ হিসেবে আমরা অভিহিত করতে পারি যে আমেরিকায় মুসলমানদের আগমন, ইউরোপ থেকে মুসলমানদের আগমন। তার প্রথমত আমরা দেখব যে ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক 1492 খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার, এবং সেই কলম্বাসের সাথে অনেক মুসলিম বণিক ছিল, তারা আমেরিকায় কলম্বাসের সাথে আমেরিকায় গেছে এবং তারা তাদের সক্রিয়তা বজায় রেখেছে। 1453 খ্রিস্টাব্দে স্পেনের গ্রানাডায় মুসলমানদের পতন। দ্যাট মিন্স 1453 খ্রিস্টাব্দে আমরা দেখব 1453 খ্রিস্টাব্দে আমরা দেখবো যে গ্রানাডায় বা মুসলমানদের পতন হয়েছে, আন্দালুসিয়া মুসলিমদের পতন হয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ ঘটনার কারণে পর্তুগিজ ও স্পেনীয় আবিষ্কারক ও মিশনারিরা
পর্তুগিজ এবং স্প্যানিশ যেসব বিভিন্ন সামুদ্রিক আবিষ্কার বা লোকজন বা বণিক বা মিশনারিরা মূলত আন্দালুসীয় মুসলিম বণিকদের দ্বারা পরিচালিত হয়ে নিউ মেক্সিকোতে এবং অ্যারিজোনা উপকূল অঞ্চলে এসে পৌঁছেছিল। সুতরাং যে স্প্যানিশ বা পর্তুগিজ নাবিকরা বা সমুদ্র জল অভিযানে যারা বেরিয়েছিল তারা মুসলমানদের দ্বারা পরিচালিত হয়ে কিন্তু নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা উপকূলে এসে পৌঁছায়। কিন্তু মুসলমানরা এই নতুন অঞ্চলে এসেছিলেন মূলত দাস এবং বণিক হিসেবে। তারা দুইটা পন্থা এসেছে, এক হচ্ছে দাস আর হচ্ছে বণিক। এই দুইটা ওয়ে থেকে মুসলমানরা আমেরিকায় এসেছে। কিন্তু মরিস্কোদের একটি বড় অংশ এই স্প্যানিশ বা পর্তুগিজ বাহিনীতেও কিন্তু ছিল। আমি পূর্বে বলেছি যে মরিস্কো যারা ছিল বাহ্যিকভাবে খ্রিস্টান কিন্তু আভ্যন্তরীণভাবে ইসলামকে লালন করতো। এই স্প্যানিশ পর্তুগিজ বাহিনীতে তারা একটা বড় অংশ, স্প্যানিশ এবং পর্তুগিজ যে বাহিনী ছিল তাদের একটা বড় অংশ ছিল এই মুসলিমরা, এবং তারা আমেরিকায় ইসলাম প্রচারে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যদি আরো দেখি যে ফার্ডিনান্ডো দা ক্যাথলিকের সময় মরিস্কোরা স্বাধীনভাবে ইসলামকে ঘোষণা করে ওই আমেরিকায়। নাম হচ্ছে ফার্ডিনান্ডো দা ক্যাথলিকের সময় মরিস্কোরা স্বাধীনভাবে ইসলামকে ঘোষণা করে আমেরিকায়, এবং সেই সময় ক্যারিবিয়ান অঞ্চলে পশ্চিম ভারতীয়দের ধর্মান্তরিত করতেও কিন্তু তারা সক্ষম হয়েছিল। যে এই ফার্ডিনান্ডো দা ক্যাথলিক সেই সময় তার শাসন, তিনি যখন গোটা আমেরিকা কিংবা সেই সময় ইউরোপিয়ানদের নেতৃত্ব দিচ্ছেন, সেই সময় স্বাধীনভাবে মরিস্কোরা ইসলামকে ঘোষণা করে বা স্বাধীনভাবে একটা অঞ্চলকে ঘোষণা করে সেই সময়। এবং ক্যারিবিয়ান অঞ্চলের বা পশ্চিম ভারতীয় যেসব লোকজন ছিল পশ্চিম ভারত অঞ্চলে, তাদেরকে ধর্মান্তরিত করতে সক্ষম হয়, ইসলামের পতাকা তলে আনতে তারা সক্ষম হয়। এবং 1917 সালে হাজার হাজার মস্কোদের স্বধর্ম ত্যাগের অপরাধে সেই সময় এই ফার্ডিনান্ডো দা ক্যাথলিক সেই সময় যে 1517 খ্রিস্টাব্দে হাজার হাজার মরিস্কোদের স্বধর্ম ত্যাগের অপরাধে অত্যন্ত কঠোরভাবে শাস্তি দেওয়া হয়। বলা হয় তাদেরকে প্রজ্বলিত করা হয়েছিল, আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল, শুধু তাদের ধর্ম প্রচারের অপরাধে। কারণ তারা ইসলামকে অনেক বেশি ভয় পেত এবং ইসলামের জন্য প্রচার প্রসার না ঘটায় সেজন্য তারা যথেষ্ট নিয়োগ করত। এবং আমরা এখানে দেখবো যে সেই সময় যে ফার্ডিনান্ডো দা ক্যাথলিকের সময় যে সময় যে মরিস্কো যেসব মুসলমান ছিল তারা কিন্তু আদার্স যেসব অধিবাসী তাদের প্রতি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। ইউরোপ থেকে মুসলিম অভিবাসনের আরেকটা অংশ দেখবো যে নতুন ইউরোপিয়ান আমেরিকান অঞ্চলে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে এবং এতে আতঙ্কিত হয়ে ইউরোপিয়ানরা কিছু নীতি গ্রহণ করে। কারণ মুসলমানরা ইসলাম প্রচার করছে এবং অনেকে ইসলাম ধর্মে বা ইসলামের পতাকা আবির্ভূত আসতেছে, এই জন্য এটা আতঙ্কিত ইউরোপিয়ানরা নতুন কিছু নীতিমালা গ্রহণ করেছিল। যেমন 1531 খ্রিস্টাব্দে রানী ইসাবেলা আইন জারি করেন যে কোন রাজা বা রানীর অনুমতি ব্যতীত পশ্চিম ভারতীয় অঞ্চলে, দ্যাট মিন্স ওয়েস্ট ইন্ডিজ যেটা আমরা বলি, এই পশ্চিম ভারতীয় অঞ্চলে কোনো বারবার দাসকে নেওয়া যাবে না। কারণ তার ইসলামের প্রচারে বা মুসলিম অভিবাসীদের ব্যাপারে অনেক বেশি উদ্বিগ্ন বা আতঙ্কিত ছিল। সেজন্য 1531 খ্রিস্টাব্দে রানী ইসাবেলা আইন জারি করেন যে রাজা বা রানীর অনুমতি ব্যতীত পশ্চিম ভারতীয় অঞ্চলে কোনো বারবার দাসকে নেওয়া যাবে না। সুতরাং 1543 খ্রিস্টাব্দে পঞ্চম চার্লস আমেরিকান মুসলমানদেরকে নির্বাসনের নির্দেশ দেন। 1453 খ্রিস্টাব্দে পঞ্চম চার্লস আমেরিকা যেসব মুসলমান ছিল, আমেরিকা ইতিমধ্যে মুসলমানদের আবাস, মুসলিম অভিবাসীদের একটা কলোনি গড়ে উঠেছে, এবং সেই সময় যে শাসক ছিল আমেরিকান, নাম হচ্ছে পঞ্চম চার্লস, তিনি মুসলমান নাবিকদের বা মুসলিমদেরকে ওই আমেরিকা থেকে নির্বাসনে বা নির্দেশ দেন, ওইখান থেকে নির্বাসনে। কিন্তু এইসব ঘোষণা এই সময় অঞ্চলে মুসলমানদের গুরুত্ব কিন্তু কমাতে পারেনি। যত অত্যাচার নির্যাতন নিপীড়ন হোক না কেন, মুসলমানদের গুরুত্ব আমেরিকা থেকে কমাতে পারেনি। এতে বোঝা যায় যে 15 শতকের শেষ এবং 16 শতকের শুরুর দিকে উত্তর আমেরিকায় মুসলিম সম্প্রদায়ের একটা শক্ত অবস্থান ছিল। এবার আমরা দেখবো যে আফ্রিকা থেকে অভিবাসন। সপ্তদশ শতকের শুরুর দিকে দ্বিতীয় পর্যায়ে মুসলিম অভিবাসন হয় মূলত আমেরিকায় আফ্রিকা থেকে। সপ্তদশ শতকের শুরুর দিকে বা দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা বলি যে মুসলিম অভিবাসন হয় আফ্রিকা থেকে এই আমেরিকায়। এবং 1619 খ্রিস্টাব্দে আমেরিকার দাস প্রথা চালু হয় আমেরিকায়। 1619 খ্রিস্টাব্দে আমেরিকায় দাস প্রথা চালু হয় এবং ইউরোপিয়ানরা এই নতুন মহাদেশে এসে স্থানীয় অধিবাসী যারা ছিল বা রেড ইন্ডিয়ান, তাদেরকে বিলুপ্ত করতে চেয়েছিলেন। তারা বলেছিলেন রেড ইন্ডিয়ানদের উপরে তারা আধিপত্য প্রতিষ্ঠা করতে। এই সময় হাজার হাজার আফ্রিকান নিগ্রোদের এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের লোকদের আটলান্টিক পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় দাস হিসাবে। কারণ আমরা দেখেছি যে ইউরোপিয়ান বিভিন্ন দেশ
তারা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে কলোনি স্থাপন করেছে এবং এই বিশেষ করে আফ্রিকান অঞ্চলে তারা কলোনি স্থাপন করেছে এবং আফ্রিকান থেকে নিগ্রোদের জোর করে দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এবং দাসদের অনেক অংশ ছিল মুসলিম, প্রায় 10% ছিল এই দাসদের ভিতরে মুসলিম এবং তাদেরকে সেই সময় যেহেতু তারা আটলান্টিক পাড়ি দিয়ে দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং তারা তাদের সাথে কিন্তু নিজের ধর্ম কিন্তু অন্তর দিয়ে লালন করছে এবং তারা সেই ধর্ম থেকে একসময় ইসলামের বিস্তার ঘটেছে আমেরিকায়। আমরা যদি আরো দেখি আফ্রিকান থেকে অভিবাসনের আফ্রিকার এই দাসদের প্রায় 10% আমি বলছি মুসলমান। এই মুসলিম দাসরা আমেরিকায় তাদের ধর্ম বজায় রাখতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়েছে। আফ্রিকানরা তাদের আমেরিকায় অভিবাসন হওয়ার পরে তাদের সেই মুসলিম তারা ধর্মকে লালন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়েছে। এর ফলে কখনো কখনো নিজ ধর্ম ও বিশ্বাস ধরে রাখতে গিয়ে কখনো কখনো তারা সশস্ত্র বিদ্রোহের পথও বেছে নিয়েছে। আমরা যদি উদাহরণস্বরূপ যেমন 1558 সালে হাইতির ম্যাকেন্ডাল অঞ্চলে মুসলিমরা সশস্ত্র বিদ্রোহ করে। হাইতির অঞ্চলে, যেহেতু আফ্রিকান অঞ্চলে আমেরিকান অঞ্চল, হাইতি অঞ্চলের ম্যাকেন্ডালে মুসলিমরা একটা সশস্ত্র বিদ্রোহ করে এবং মুসলিমরা এই বিদ্রোহে পরাজিত হয়েছিল সত্য, কিন্তু তারা যে একটা শক্তি হিসেবে ইতিমধ্যে তারা দাঁড়িয়ে গেছিল এবং মুসলিম অনেক নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল যেহেতু তারা পরাজিত হয়েছে। এবং 1830 খ্রিস্টাব্দে ব্রাজিলিয়ান মুসলিমরা সশস্ত্র বিদ্রোহ করে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সফলতা লাভ করেছিল, কিন্তু বলা হয় যে মাত্র 4 বছর এই রাষ্ট্রটি টিকে ছিল। মাত্র 4 বছরের মাথায় এই মুসলিম রাষ্ট্রটি রক্তাক্ত পরিসমাপ্তি ঘটেছিল এবং 1790 খ্রিস্টাব্দে আমেরিকার দক্ষিণ অঞ্চলে ক্যারোলিনান ক্যাথলিক ইহুদিদের ন্যায় ইসলামে বিশ্বাস ও রীতিনীতি পালনের অধিকার দিলে আমেরিকা পরিণত হয় অভিবাসীদের জন্য একটি বহুমাত্রিক ধর্মের দেশে। দ্যাট মিনস এখানে বলছি যে আমেরিকা 1790 সালে পর থেকে আমেরিকায় অন্যান্য ধর্মের ন্যায় ইসলামে একটা রীতিনীতি বা ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং তারপর থেকে মূলত আমেরিকা পরিণত হয় অভিবাসীদের জন্য একটি বহুমাত্রিক ধর্মের দেশে। আমরা এখন যদি দেখি যে এশিয়া থেকে অভিবাসন, তৃতীয় পর্যায়ে মুসলিমরা আমেরিকায় প্রবেশ করেছে মূলত 1830 খ্রিস্টাব্দে। এই পর্যায়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত এবং জাভা অঞ্চল থেকে জোর করে দাস শ্রমিক হিসেবে ইমিগ্রেশন বা মাইগ্রেশন ঘটানো। তৃতীয় পর্যায়ে আমরা দেখবো যে 1830 খ্রিস্টাব্দের পরে বা এই সময় থেকে মূলত এই পর্যায়ে আমেরিকায় অভিবাসন হয়েছে মুসলিমদের দুইটা কারণে। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আরেকটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা ভারত এবং জাভা অঞ্চলে, দ্যাট মিনস ভারত এবং জাভা মালয় বা ইন্দোনেশিয়া অঞ্চল থেকে সেখানে তারা কলোনি স্থাপন করেছিল এবং এই কলোনি থেকে জোর করে শ্রমিক হিসেবে তাদের বাধ্য করা হয়েছিল অন্য দেশে বা ইমিগ্রেশন করতে বা দাস হিসেবে বিক্রি করে দিতে সেই সময়, এবং বিভিন্ন সময় জোর করে বাধ্য অভিবাসী শ্রমিক হিসেবে তাদের নিয়ে যাওয়া হতো। এবং 1840 খ্রিস্টাব্দে হাজি আলী নামে এক ব্যক্তি, যিনি সিরিয়া থেকে অ্যারিজোনা এসেছিলেন ইটের ব্যবসা করতে, তিনি সাথে এনেছিলেন শত শত আরব উটের ব্যবসা করতে। আমি উটের ব্যবসা হবে এখানে, আমি টাইপিং ভুল হয়েছে। উটের ব্যবসা করতে তিনি সিরিয়া থেকে অ্যারিজোনায় এসেছিলেন উটের ব্যবসা করতে। তিনি সাথে এনেছিলেন শত শত আরব অভিবাসীদের, কিন্তু তা ব্যর্থ হয়, তার সে প্রোগ্রাম ব্যর্থ হয়েছিল, সে উটের ব্যবসা। এবং তিনি ক্যালিফোর্নিয়ায় থেকে যান স্থায়ীভাবে। থেকে যান। 19 শতকের শেষের দিকে তিনি সিরিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন থেকে ক্রমাগত মুসলিম অভিবাসী আমেরিকায় আসতে শুরু করে। এটা হচ্ছে এশিয়া থেকে অভিবাসন। এবং আমরা দেখি যে 1840 সালে হাজি আলী নামক একজন ব্যক্তি, যিনি উটের ব্যবসার জন্য আমেরিকায় এসেছিলেন এবং অ্যারিজোনা এসেছিলেন উটের ব্যবসা করতে। তিনি ব্যবসায় হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে যাননি দেশে, তিনি আমেরিকায় স্থায়ীভাবে থেকে গেছিলেন। তার সাথে তিনি যে শত শত আরব অভিবাসী নিয়ে এসেছিলেন, তাদেরও কিন্তু অভিবাসী হিসেবে আমেরিকায় তারা রয়ে গেছিল এবং একসময় তারা আমেরিকা ইসলামের বা মুসলিম সম্প্রদায়ের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাছাড়া বিভিন্ন সময় সিরিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন থেকে ক্রমাগত মুসলিম অভিবাসী আমেরিকায় আসতে থাকে এবং আমেরিকায় ইসলামের বা মুসলিম সম্প্রদায়ের প্রসার ঘটে থাকে। আমরা যদি দেখি আধুনিক কালের আমেরিকায় কিভাবে মুসলমানদের আগমন ঘটেছে, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, এই সময় রাশিয়া বা বলশেভিক বিপ্লব 1917 সালে বা অটোমান সাম্রাজ্য ধ্বংস 1923 সালে, কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপর প্রচুর পরিমাণ মুসলিম আমেরিকায় বিভিন্ন সময় চলে গেছে। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় গোটা বিশ্বব্যাপী মানুষের একটা উদ্বাস্তুতে পরিণত হয়েছিল এবং এর একটা স্রোত কিন্তু আমেরিকায় চলে গেছিল। তারপরে রাশিয়ান বলশেভিক বিপ্লব 1917 সালে যেটা হয়েছিল, সেই সময় আমরা জানি
যে মধ্য এশিয়ার বিস্তৃত অঞ্চল মুসলিম অধ্যুষিত এবং যারা এই রাশিয়ার অধীনে, এবং এই তারা সেই বলশবিক বিপ্লবের পর থেকে আমেরিকায় পাড়ি জমেছিল। তবে অটোমান সাম্রাজ্যের যে পতন হয়েছিল, অটোমান সাম্রাজ্যের পতন 1923 সালে, তারপর থেকে অনেক মুসলিম তুর্কি মুসলিম আমেরিকায় চলে গেছিল অভিবাসী হিসেবে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এভাবে প্রচুর মুসলিম আমেরিকায় বিভিন্ন সময় পাড়ি দিয়েছিল। এছাড়া তাতার মুসলিমরা পুলিশ মুসলিমরা যুগোস্লাভিয়া ও আলবেনিয়া হতে মুসলিমরা আমেরিকায় বিভক্ত হয়েছে। আমরা জানি যে সেই সময় 1991 সালে বা 90 সালের দিকে গোটা বলকান অঞ্চলে যে একটা জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছিল বিভিন্ন সময়, এবং এই বলকান অঞ্চলে বিভিন্ন সময় যে যুদ্ধ হয়েছে স্লাভ বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনী, এই যুদ্ধের সময় অনেক মুসলিম কিন্তু আমেরিকায় পাড়ি জমেছিল এবং তারা মুসলিম বা আমেরিকা ইসলামের বিস্তার করতে সক্ষম হয়েছে। এছাড়া 1947 সালে ভারত বিভক্তির পূর্ব পরে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব বা আফগানিস্তানের রুশ আগ্রাসন, তালেবানদের উত্থান ইত্যাদি ঘটনা, বা ইরান ইরাক যুদ্ধ, ইরাকে পশ্চিমা শক্তির হস্তক্ষেপ ইত্যাদি কারণে তুর্কি, কুর্দি, পার্সিয়ান, আফগান, বাংলাদেশি বা ইরাকি বা ভারতীয়, পাকিস্তানি মুসলিমরা পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকায় অভিবাসী হয়েছে বিভিন্ন সময়। অনেকগুলো ঘটনা বা আধুনিক কালের ধারার ভিতরে, যেমন 1947 সালে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা লাভ, 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা, 71 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন মানুষ যে মানে অনুকূল পরিবেশের প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে দেখা যাচ্ছে আমেরিকায় পাড়ি জমিয়েছে। আধুনিক কালের ধারার ভিতরে আমরা যদি রাজনৈতিক বিশৃঙ্খলা গৃহযুদ্ধের কারণে আফ্রিকা, সোমালিয়া, সুদান, নাইজেরিয়া বা গাম্বিয়াতে মুসলমানরাও আমেরিকায় বিভিন্ন সময় পাড়ি জমিয়েছে। এটা রাজনৈতিক বিশৃঙ্খলা কিংবা গৃহযুদ্ধে আফ্রিকার একটা নীতিনৈমিত্তিক ব্যাপার। তাছাড়া আফ্রিকা ও ইউরোপিয়ান খ্রিস্টান ও ইহুদিদের ধর্মান্তরিতের ফলে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন সময় আফ্রিকা এবং ইউরোপিয়ান খ্রিস্টান এবং ইহুদি যারা ছিল তারা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবং আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা আমেরিকায় কিন্তু বেড়ে যাচ্ছে। ইউরোপিয়ানদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন মোহাম্মদ আলেকজান্ডার রাসেল ওয়েব 1888 সালে, এবং 1889 সালে তিনি আমেরিকার প্রথম ইসলাম গ্রহণকারী মুসলিম হিসেবে আবির্ভূত হন। এবং এডওয়ার্ড উইলমেট ব্লামেট তিনি 1989 সালে প্রথম আমেরিকান হিসেবে ইসলাম গ্রহণ করেন। তাছাড়া আমেরিকানদের মধ্যে ধর্মান্তরিতকরণের কারণ হলো মুসলিম এবং অমুসলিম বিবাহ। মুসলিম মহিলাদের বিয়ে করার জন্য অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবার অনেক এভাবে বৈবাহিক সূত্রে কিন্তু অনেক মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে আকৃষ্ট হচ্ছে। আমেরিকার মুসলিম জনসংখ্যা সরকারি হিসাব না থাকলেও 2020 সালে বেসরকারি হিসাব মতে আমেরিকায় প্রায় 34 লক্ষ মুসলিমদের বসবাস করে। সরকারি হিসাব নাই, তারপরেও বেসরকারি হিসাব মতে আমেরিকায় প্রায় 34 লক্ষ মুসলিমদের বাস, যার মোট জনসংখ্যা প্রায় 2.3%। এর মধ্যে যে মুসলিমরা আছে 2.3, এর ভিতরে 33% দক্ষিণ ও মধ্য এশিয়ার, 30% আফ্রো আমেরিকান, 25% আরব, 3% আফ্রিকান, 2% দক্ষিণ পূর্ব এশিয়ান, 2% ইউরোপিয়ান এবং 5% অন্যান্য। মুসলমানদের প্রায় 80% সুন্নি মতাবলম্বী এবং বাকিরা শিয়া ও আহমাদিয়া সম্প্রদায়ভুক্ত। বর্তমান মুসলমানদের অবস্থা, আমেরিকার মুসলিমদের অবস্থা, আমেরিকার গ্রাম এবং শহর উভয় অংশে, গ্রাম বা শহর উভয় অংশে মুসলিম সমাজে বাস বা মুসলিমদের অবস্থান। তবে বড় বড় শহর যা নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন, শিকাগো, লস অ্যাঞ্জেলস, হাউস্টন শহরে অনেক মুসলিম বাস করে। তবে মসজিদ এবং ইসলামিক সেন্টারের দিক থেকে সবচেয়ে বেশি মুসলমান আছে ক্যালিফোর্নিয়ায়। এখানে মুসলিমও বেশি এবং মসজিদ বা ইসলামিক সেন্টারের পরিমাণও বেশি, সেজন্য ক্যালিফোর্নিয়ায় অনেক বেশি মুসলিম বসবাস করে। আমেরিকা মুসলিম সংগঠনের ভিতরে উল্লেখযোগ্য যে আমেরিকায় প্রায় 400-র মতো মুসলিম সংগঠন রয়েছে, সবচেয়ে বেশি আমেরিকায় অন্যান্য দেশ থেকে ইউরোপ আমেরিকার ভিতরে। এবং 1913 সালে আফ্রো আমেরিকানরা গঠন করে ইসলামিক অ্যাসোসিয়েশন, আফ্রো আমেরিকানরা গঠন করে ইসলামিক অ্যাসোসিয়েশন। আফ্রিকান মুসলিমদের প্রথম নিয়মতান্ত্রিক সংগঠন হলো নেশন অফ ইসলাম বা NOI। এটি 1934 সালে এলিজা মোহাম্মদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটা 1934 সালে এলিজা মোহাম্মদ কর্তৃক প্রতিষ্ঠিত হয় নেশন অফ ইসলাম। তার পরিবর্তে তিনি এই সংগ্রামকারী শক্ত বিদ্রোহ দাঁড় করান এবং আরো ইসলামের বা মুসলিমদের সম্প্রদায়ের স্বার্থ অধিকার নিয়ে কথা বলেন, এবং তার পুত্র ওয়ালেস দিন মোহাম্মদ তিনি এই নেশন অফ ইসলামের নেতৃত্ব দেন। তিনি এই সংগঠনকে আরো সম্প্রসারিত করে এর নাম দেন ওয়ান ওয়ার্ল্ড কমিউনিটি অফ ইসলাম ইন দ্য ওয়েস্ট, CWIW। তিনি কালোদের পূর্বে এই নেশন অফ ইসলাম ছিল শুধুমাত্র মুসলিম সাদা মুসলিমদের, পরবর্তীতে এখানে কালো মুসলিমদের, ধর্ম বর্ণ সবার, কালো বিভিন্ন বর্ণের সবাই, কালোদের পাশাপাশি সাদাদের জন্য প্রাথমিক পর্যায়ে ছিল কালোদের জন্য, পরবর্তীতে শুধু সাদাদের, দ্যাট মিনস যেসব কনভার্টেড মুসলমান হোক কিংবা আমেরিকায় যারা সাদা বা চামড়ার অধিকারী তাদেরও এটাতে উন্মুক্ত করে দেন, সকলের জন্য এটি উন্মুক্ত। বর্তমানে এই সংগঠনের আদর্শ ফারাহ খান
খানের নামে এটা ফারাহ খানিজম নামে প্রচলিত হয়ে থাকে, যিনি এই সংগঠনকে পুনরুজ্জীবিত বা পুনরায় জীবন দান করেছিলেন। এই দুজন সদস্য হলেন বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী এবং ম্যালকম চেন, এই নেশন অফ ইসলাম। এই ফারাহ খান বিখ্যাত, তিনি এই ফারাহ খানকে বলা হয় তিনি এই সংগঠনকে পুনরুজ্জীবিত করেছিলেন বা অনেক বেশি সম্প্রসারিত করেছিলেন। এই জন্য তিনি যে মতাদর্শ প্রচার করেছিলেন তার সে মতাদর্শকে আমরা ফারাহ খানিজম নামে পরিচিত আমেরিকায়, আমরা এটা জানতে পারি। মুসলমানদের প্রতি অন্যান্য সংগঠনের প্রতি উল্লেখযোগ্য 1928 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল যা ইসলামিক প্রোপাগেশন সেন্টার অফ আমেরিকা। 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আদি উল আল্লাহ ইউনিভার্সাল আরব অ্যাসোসিয়েশন। 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল দারুল ইসলাম মুভমেন্ট। 1963 সালে আমেরিকার মুসলিম ছাত্ররা প্রতিষ্ঠা করে দ্য মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা এমএসএ। এছাড়া ইসলামিক কাউন্সিল অফ নর্থ আমেরিকা আইসিএনএ বা ইসলামিক সোসাইটি অফ নর্থ আফ্রিকা আইএসএনএ উল্লেখযোগ্য। এগুলো এই মুসলিম সংগঠনগুলো বিভিন্ন সময় মুসলিমদের দাবি দাবা, তাদের চাওয়া পাওয়া বা কোনো সমস্যার সম্মুখীন হলে এই সংগঠনের মাধ্যমে এইসব সংগঠনের মাধ্যমে তারা আমেরিকান সমাজে উপস্থাপন করে থাকে। মসজিদ আমরা যদি দেখি যে 1955 সালে শেখ দাউদ আহমেদ ফয়সাল নিউ ইয়র্ক শহরে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন এবং 1957 সালে 18 জুন প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার অফ ওয়াশিংটন ডিসিতে এটি উদ্বোধন করেন তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট আইজেন হাওয়ার। এটি মূলত একটি মসজিদ। আমেরিকার ইতিহাসে সরকারিভাবে অনুমোদিত প্রথম মসজিদ হচ্ছে এটা। আমেরিকার মুসলিম মসজিদগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, যেমন উপাসনা, বিয়ে, জন্মদিন উৎসব, মৃত্যুসব, জুমার নামাজ সহ যে কোনো অনুষ্ঠানে ধর্মীয় বা ছুটিতে মসজিদকে কেন্দ্র করে যেসব সব অনেক কার্যক্রম প্রচারিত হয়ে থাকে। আমেরিকা ইসলামিক সেন্টার গুলো মুসলমানদের কাছে দ্বিতীয় গৃহের মতো বলা হয়। মসজিদগুলোতে কোরআন শিক্ষার জন্য স্কুল সংযুক্ত রয়েছে আমেরিকায়। মিডিয়া জগতে মুসলমানদের ভূমিকা, ইসলামিক সেন্টার বা মুসলিম সংঘগুলো নানা জার্নাল বা বুলেটিন প্রচার করে থাকে বিভিন্ন সময়। এর মধ্যে উল্লেখযোগ্য ইতিহাদ, মোহামেডান স্পিক্স, মুসলিম সানরাইজ, দা মিনারাত, তারপরে নিউ লেটার, আল বায়ান ইত্যাদি এইসব মুসলিমদের পরিচালিত বিভিন্ন সংবাদ মাধ্যম। রাজনীতিতে মুসলিম, আমরা যদি দেখি যে আমেরিকার মুসলিমরা রাজনীতিতে অংশ নিচ্ছে, আর মসজিদগুলো হলো রাজনীতির কেন্দ্রবিন্দু, কারণ মসজিদকে কেন্দ্র করে তারা একত্রিত হতে পারে। 2016 সালে মার্কিন নির্বাচনে 4 জন মুসলিম ডেমোক্রেটিক পার্টি থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছে, যার মধ্যে 2 জন মহিলা, একজনের নাম ইলহান ওমর এবং রাশিদা তালিব। খুবই জনপ্রিয় 2 জন মহিলা কংগ্রেসম্যান। কর্মক্ষেত্রে বেশিরভাগ আমেরিকান মুসলমানরা শিক্ষিত এবং পেশাদার, তারা বিভিন্ন পেশায় জড়িত। আমেরিকান মুসলিমরা ফিজিশিয়ান, ইঞ্জিনিয়ার, লয়ার, কম্পিউটার এক্সপার্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর বা টিচার হিসেবে তারা শিক্ষিত অর্জন করছে। সম্প্রতি একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম যিনি আমেরিকান পুলিশ বাহিনীর ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন। কোনো কোনো ব্যক্তি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমেরিকায় যেসব মুসলিম আছে তাদের কোনো কোনো আবার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, তবে অধিকাংশ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমেরিকার দক্ষিণ পশ্চিমে মুসলিম অধিবাসীরা অধিকাংশ কৃষিজীবী, তারা অনেক পূর্ব থেকে ওইখানে আসে, এই জন্য তারা কৃষিজীবী। স্থানীয় যেসব মুসলিম নারীর অবস্থা, আমেরিকার মুসলিম নারীরা আর্থসামাজিক সকল ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। প্রায় সব পেশায় নারীর উপস্থিতি আমরা লক্ষ্য করবো এবং নারীরা মসজিদেও আসে, বিশেষ করে জুম্মার দিনে। নারীদের জন্য, মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। আরব, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর আফ্রিকার নারীরা হিজাব ব্যবহার করে থাকে। এটি তার কর্মক্ষেত্রে বা সাধারণ কার্যক্রমে কোনো বাধার কারণ হয়ে দাঁড়ায় না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টুইন টাওয়ার, যার ফলে 1/11 পরে আমেরিকান মুসলিমরা একটা বাধার সম্মুখীন হচ্ছে। চরম একটা এই 2011 সালে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার সন্ত্রাসী হামলার পরে শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বে মুসলিমরা নানা বাধার সম্মুখীন হচ্ছে। উক্ত উগ্র খ্রিস্টান এবং ইহুদিরা নানাভাবে মুসলিমদেরকে সন্ত্রাসী মনে করে, ফলে মুসলিমরা শুধু অশালীন ভাষা শিকার হচ্ছে না, ক্ষেত্রে ক্ষেত্রে তারা শারীরিক নির্যাতনেরও কিন্তু শিকার হচ্ছে আমেরিকায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তার জামানের একটা বিখ্যাত আর্টিকেল আছে, সেটা দা ইউএস মুসলিম কমিউনিটি এন্ড সাম অ্যাসপেক্ট অফ ইটস সোসাইটি এন্ড কালচার। এই প্রবন্ধে বিস্তারিত আমরা পেয়ে যাবো আমেরিকান মুসলিমদের। তাছাড়াও এ মালিকের তানিতা মুসলিম মাইনরিটিস ইন দা ওয়ার্ল্ড টুডে। আর আমরা আরো যদি দেখি যে আলেক্স হেলি রুটস একটা বিখ্যাত উপন্যাস, সেটা বাংলায় অনুদিত হয়েছে জুলফিকার নিচান কর্তৃক। এই বইটা তোমরা দেখতে পারবো। ডাক্তার মাহফুজ জামান আকন্দ এবং আবু নোমান মোহাম্মদ আসাদুল্লাহ তার বই সমকালীন বিশ্ব মুসলিম সংখ্যালঘু, এই বইয়ে আমেরিকায় মহাদেশে বা আমেরিকান মুসলিমদের আগমন, পর্বন, তাদের অবস্থা জানতে পারবো। তাছাড়া উইকিপিডিয়া এবং অনলাইন ম্যাগাজিন সম্পর্কে আমরা বিস্তারিত পেয়ে যাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনাকালীন সময়ে তোমাদের কিছুটা হলো এই ক্লাসটা তোমাদের একাডেমিক কার্যক্রমে সচল রাখতে সাহায্য করবে বা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো নেক্সটে দেখা হবে কোনো ক্লাসে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। আল্লাহ হাফিজ।